আচ্ছা, আমরা আজকে তাহলে শুরু করি। আমাদের আজকের লেকচার যেটা সেটা হলো ফ্লো থ্রু অ্যান্ড অরিফিস। তো অরিফিসটা কি এটা সম্পর্কে কারো আইডিয়া আছে? যে অরিফিস কি কি? দেখো, আমরা এখানে যে দেখতে পাচ্ছি এটা একটা অরিফিস মিটার। এটা দিয়ে আমরা আজকে কাজ করব। আমরা ফ্লো মেজারমেন্ট বা ডিসচার্জ মেজারমেন্ট এই কাজগুলো আমরা আজকে করব। দেখো, যদি একটা রেক্ট্যাঙ্গুলার একটা রিজার্ভারের কথা চিন্তা করি বা একটা পাইপের কথা যদি চিন্তা করি, অনেক সময় দেখা যায় এই পাইপটা থেকে একটা সার্টেন একটা পাইপ বের করা হয়। ঠিক আছে, তো এই পাইপটা দিয়ে কি করা হয়, এখানকার যে ফ্লোটা সেই ফ্লোটা এখানে মেজারমেন্ট করা হয়। এখানে কি পরিমাণ পানি আসতেছে, কি পরিমাণ পানি ডিসচার্জ হচ্ছে। এই যে ছোট্ট পাইপটা দেখতে পাচ্ছ, এই ছোট্ট পাইপটা এটার ওপেনিং। তো এখানের যে এই যে ওপেনিংটা, এটাকে আমরা আসলে অরিফিস বলতেছি। এখান দিয়ে কি হবে, যখন পানিটা ফ্লো হবে তখন কি হচ্ছে, কনভার্জিং এবং ডাইভার্জিং এর যে প্রসেসটা সেটা হচ্ছে। সেম জিনিস আমরা একটা পাইপের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এরকম যদি দুইটা প্লেট থাকে বা যদি অরিফিস মিটার এখানে থাকে, তাহলে কি যখন ফ্লো হচ্ছে তখন এখানে ডাইভার্জিং এবং কনভার্জিং হচ্ছে। তো এখানে কি পরিমাণ ভেলোসিটি কাজ করতেছে বা কি পরিমাণ প্রেসার কাজ করতেছে, কিভাবে ফ্লোটা হচ্ছে, আমরা কিন্তু এটা দিয়ে দেখতে পারি। তো এটাই আসলে অরিফিস। এখানে দেখো ডেফিনেশনটা আছে, an orifice is an opening। এটা অ্যাকচুয়ালি একটা কি, একটা যে এই যে একটা হোল দেখতে পাচ্ছ বা একটা ওপেনিং দেখতে পাচ্ছ, এটাই আসলে একটা অরিফিস। সেটা একটা রেক্ট্যাঙ্গেল রিজার্ভারে হতে পারে, একটা পাইপে হতে পারে, যে কোনো কিছুতে আমরা যদি ডিসচার্জ মেজারমেন্টের জন্য একটা ওপেনিং ক্রিয়েট করি সেটাকে আমরা অরিফিস বলবো। ইউজুয়ালি রিজার্ভার যে এন্ড থাকে, এন্ডে হয় অনেক সময় মিডল যে পোর্শনটা বা ইন্টারনাল যে কোনো পোর্শনে আমরা এই অরিফিসটা ইনসার্ট করতে পারি, বাট ইউজুয়াল কেস হলো এন্ডে ইনসার্ট করা। আর পাইপ ফ্লোর ক্ষেত্রে যদি আমরা একটা ফুল পাইপের কনসিডার করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় পাইপের ইন্টারমিডিয়েট পজিশনও হয়, আবার অনেক সময় পাইপের একদম এন্ড যে পজিশন সেখানেও হয়। আর এর আগেও তোমরা অনেকগুলা ডিভাইস সম্পর্কে জানছো, এরপর ভেঞ্চুরিমিটার সম্পর্কে জানছো, বা এরপরে ধরো যে ভি নট সম্পর্কে জানবা। তো অরিফিসের ক্ষেত্রে যেটা সুবিধা, এটা তুলনামূলক কনস্ট্রাকশনটা ইজি এবং কস্ট ইফেক্টিভ। ঠিক আছে, তো এখানে দেখো বলা আছে an orifice is an opening in wall or tank in a plate normal to the axis of a pipe। তো এখানের যে ফ্লো গুলা হচ্ছে, দেখো পাইপটার সাথে ফ্লো গুলা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে। এক্সিস এর সাথে এই যে ফ্লোটা সেটাকে আমরা বলতেছি নরমাল টু দ্য এক্সিস অফ আ পাইপ। হ্যাঁ বলো। আপনার ভয়েসটা আজকে ক্লিয়ার না। আগের দিন যে কথা বলেছিলেন ওদিন ঠিক ছিল, আজকে একটু কেমন বাতাসের শব্দ হচ্ছে আর একটু আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা এখন কি সাউন্ডটা ক্লিয়ার? জি মিস, রিলেটিভলি ভালো। আচ্ছা, তো দেখো এখানে যে পাইপটা আমরা ইনসার্ট করতেছি, এটার সাথে ফ্লোর যে স্ট্রিম লাইন গুলা সেগুলা কোন ডিরেকশনে কাজ করতেছে সেটা আমরা এখানে মেজার করতেছি, যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ফ্লো গুলা যাচ্ছে। তো এই জন্য বলা হচ্ছে নর্মাল টু দা এক্সিস অফ আ পাইপ। এবং যেটা আমি অলরেডি বলছি যে এন্ড অফ দা পাইপ অর ইন সাম ইন্টারমিডিয়েট লোকেশন, তুমি একদম লাস্ট এন্ডিং এও তুমি এটা ইনসার্ট করতে পারো, অথবা একটা রিজার্ভারের মাঝখানে যে কোনো একটা ইন্টারমিডিয়েট পয়েন্টেও তুমি এটা ইনসার্ট করতে পারো। তো এখানে দেখো, an orifice is characterized by the fact that the thickness of wall or plate is very small related to the size of the opening। ফুল যে রিজার্ভার আছে সেই রিজার্ভারের তুলনায় কি দেখতে পাচ্ছ, যে অরিফিসটা কিন্তু খুবই ছোট, খুবই ছোট। অরিফিসটা কিন্তু খুব একটা বেশি বড় না। তো অরিফিসটার আমরা যে কোনো এন্ডে অথবা মাঝখানে আমরা ইনসার্ট করতে পারি। তো এই ফিগারটা যদি দেখে থাকো, এই ফিগারটার মধ্যে দেখতে পাচ্ছ যে এটা যে একটা রিজার্ভার বা একটা পাইপ যদি আমরা কনসিডার করি, সেখানে যখন ফ্লো গুলা হচ্ছে একটা সার্টেন এখানে প্রত্যেকটা লাইন কিন্তু এক একটা এক এক রকম ক্যারেক্টারিস্টিক, কোনটার সাথে কিন্তু কোনটার মিল নাই, কোনো স্ট্রিম লাইনের মধ্যে কিন্তু কোনো মিল নাই। কিন্তু সার্টেন ডিস্টেন্স পর এই এক্স ওয়াই যে পোর্শনটা, এই এক্স ওয়াই পোর্শনে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু ডিস্টেন্স সেম এবং প্যারালাল। এরপরে যে আবার হচ্ছে, এরপরে আবার কি হচ্ছে, আবার
ফ্লো গুলা ডাইভার্জ হয়ে যাচ্ছে এবং এই পোর্শনে আবার কিন্তু ফ্লো প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে একটা সার্টেন পোর্শনের যে এই স্ট্রিম লাইন গুলা সব একরকম হয়ে যাচ্ছে, বা স্ট্রিম লাইন এখানে কিন্তু এদিকের যে এরিয়া কাভার করছে, এদিকের যে এরিয়া কাভার করছে, তার তুলনায় কি এখানকার যে এরিয়াটা, এটা সবচেয়ে কম এরিয়া, তাই না? এখানকার এরিয়াটা দেখো এক্স ওয়াই পজিশনে, বা এখানকার যদি ডিস্টেন্সটা চিন্তা করি আর এখানকার যদি ডিস্টেন্সটা চিন্তা করি, তাহলে কি সবচেয়ে মিনিমাম যে এরিয়াটা সেটা এক্স ওয়াই এই পোর্শনে কাভার করতেছে। তো এক্স ওয়াই পোর্শনটা কি? এক্স ওয়াই পোর্শনটা অ্যাকচুয়ালি একটা সার্টেন ডিস্টেন্স পর আসলে এক্স ওয়াইটা আমরা কনসিডার করতেছি, এটা একটা এক্সিস বলতে পারো। এখানে আসলে ভেনা কন্ট্রাক্টটা আমরা পাই। আচ্ছা, ভেনা কন্ট্রাক্টটা কি? ভেনা কন্ট্রাক্টটা অ্যাকচুয়ালি একটা পজিশন যেখানে এই ফ্লো কি হচ্ছে, এখানে কনভার্জিং হচ্ছে, এখানে ডাইভার্জিং হচ্ছে, তাই তো? এখন এই কনভার্জিং এবং ডাইভার্জিং এর মধ্যে কিন্তু ফ্লো প্যাটার্ন যেগুলো আমরা পাচ্ছি, এর মধ্যে সবচেয়ে মিনিমাম এরিয়া কাভার করে যে ফ্লোটা হচ্ছে সেটা হলো এক্স ওয়াই পজিশনে। ফ্লোটা যখন হতে থাকবে একদম অরিফিসের এই পোর্শনে একদম কন্ট্রাক্ট হয়ে যায় না, সার্টেন ডিস্টেন্স কাভার করে তারপরে এক্স ওয়াই পজিশনে দেখা যায় যে আমরা মিনিমাম এরিয়া এবং মিনিমাম ফ্লো পাই। এই পোর্শনের ফ্লোটাও মিনিমাম এবং এরিয়াটাও মিনিমাম। তাহলে এগুলার তুলনায় এখানকার পোর্শনের এরিয়াটা কম। আমরা কি জানি, কিউ ইকুয়াল টু এ ভি। তাহলে এখান থেকে ভি প্রপোর্শনাল টু 1/a। এরিয়া যদি কমে ভেলোসিটি কি হবে? বাড়বে। বাড়বে। এরিয়া কমলে ভেলোসিটি বাড়বে। তাহলে এই পোর্শনে ভেলোসিটি সবচেয়ে ম্যাক্সিমাম আমরা পাবো, এরিয়া মিনিমাম কিন্তু ভেলোসিটি সবচেয়ে ম্যাক্সিমাম। তাহলে এখান থেকে আমরা কয়েকটা ক্রাইটেরিয়া পাচ্ছি। ফার্স্ট ক্রাইটেরিয়া যে স্ট্রিম লাইন যেগুলা, সেগুলা এই অরিফিসের আগ পর্যন্ত বা অরিফিস পার হয়ে এক একটা এক এক রকম, কারোর সাথে কোনো স্ট্রিম লাইনের মিল নেই। এবং ভেনা কন্ট্রাক্টটা যেখানে পাচ্ছি সেখানে স্ট্রিম লাইন সব এক ডিরেকশনে এবং প্যারালাল, প্রত্যেকটা স্ট্রিম লাইন ভেনা কন্ট্রাক্টের প্যারালাল, এবং ভেনা কন্ট্রাক্টের এরিয়া সবচেয়ে মিনিমাম, ফ্লো সবচেয়ে মিনিমাম, ভেলোসিটি ম্যাক্সিমাম পাই। তিনটা ক্রাইটেরিয়ার কথা বলছি। আর ভেনা কন্ট্রাক্টটা কি? সেটা হলো সার্টেন যে ডিস্টেন্স পরে, বা এটা একটা পয়েন্ট বলতে পারো। ভেনা কন্ট্রাক্টটা আসলে কোনো ডিভাইস না, কোনো প্রসেস না, এটা একটা পজিশন বা একটা পয়েন্ট, যে পয়েন্টে ফ্লো গুলা কনভার্জ হয়ে প্যারালাল হচ্ছে, ফ্লো মিনিমাম হচ্ছে এবং ক্রস সেকশনাল এরিয়া আমরা সবচেয়ে কম পাচ্ছি, সেই পোর্শনটাকে আমরা বলতেছি ভেনা কন্ট্রাক্ট। এটুকু পর্যন্ত কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ম্যাম তিনটা কন্ডিশন যদি আরেকবার বলতেন ম্যাম। আচ্ছা, অবশ্যই। ভেনা কন্ট্রাক্টটা কি সেটা বুঝতে পারছো? যে একটা সার্টেন ডিস্টেন্স পর এক্স ওয়াই পজিশন আমরা এখানে ধরে নিচ্ছি যে এক্স ওয়াই পজিশনে ভেনা কন্ট্রাক্টর হচ্ছে। তো ভেনা কন্ট্রাক্টরের তিনটা ক্রাইটেরিয়া। ভেনা কন্ট্রাক্টরে দেখা যায় যে স্ট্রিম লাইন, এর আগ পর্যন্ত স্ট্রিম লাইন এবং এর পরের স্ট্রিম লাইন, কনভার্জিং এবং ডাইভার্জিং পোর্শন বা স্ট্রিম লাইন কিন্তু কোনোটার সাথে কোনোটার মিল নেই, এক একটা এক এক ক্রাইটেরিয়া মুভ করতেছে। কিন্তু শুধুমাত্র ভেনা কন্ট্রাক্টর এখানে এসে স্ট্রিম লাইন প্রত্যেকটা প্যারালাল, একটা একটার সাথে প্যারালাল, এটা একটা ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া, এখানে আমরা মিনিমাম ফ্লো পাচ্ছি, মিনিমাম ফ্লো, মিনিমাম এরিয়া পাচ্ছি, আর ভেলোসিটি এখানে ম্যাক্সিমাম। কারণ কি, এখানে কি একটা ফ্রিকশন কাজ করবে না? এই পোর্শনে এই জেট দুইটার মাঝখানে একটা ফ্রিকশন ফোর্স কিন্তু কাজ করবে। তো ফ্রিকশন ফোর্সের কারণে ঠিক এই পোর্শনটাতেই আমরা মিনিমাম এরিয়া পাই না, একটু ডিস্টেন্স কাভার করে তারপর আমরা এরিয়াটা পাই। তো এইখানে অরিফিসের এখানে ডায়ামিটারটা যদি আমরা চিন্তা করি, এটাকে ডি নট বলতেছি, এই ডায়ামিটারটা। তো এইটার থেকে এই যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ, এই ডিস্টেন্সটা কতটুকু? এই ডিস্টেন্সটা হলো 0.5 ডি নট। স্ট্যান্ডার্ড বলা আছে যে কতটুকু দূরে ভেনা কন্ট্রাক্টর হবে, সেটা হলো 0.5 ডি নট, মানে এই ডি নটের অর্ধেক ডায়ামিটার, মানে অরিফিসের যে ডায়ামিটার সেটার হাফ ডিস্টেন্স কভার করে দেন এক্স ওয়াই আমরা এই পয়েন্টটা পাবো। এটুকু পর্যন্ত বোঝা গেছে? ডিসটেন্সটা কোনখান থেকে আমরা মেজার